আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে বাংলাদেশের পতাকা ওড়ানো ভিআইপিদের দুটো কালো গাড়ি দাঁড় করিয়ে রাখা। গাড়ি দুটো অপেক্ষা করছে দুজন ছাত্রের জন্য। দুজনেরই বয়স ২৬। ঘটনাটা মাত্র এক সপ্তাহ আগের। দেশে ঘটে যাওয়া ছাত্র জনতা অভ্যুত্থানের অন্যতম কারিগরেরা, যে অভ্যুত্থান দীর্ঘদিনের স্বৈরশাসক শেখ হাসিনাকে টেনে নামিয়েছে। আর এই দুই প্রায় অচেনা ছাত্রকে স্থান দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সভায়। গাড়ির আশেপাশে দাঁড়িয়ে আরও অনেক তরুণ তরুণী। পাশের পিলারে স্প্রে দিয়ে আঁকা গ্রাফিতি লেখা, বিপ্লব কোনো উৎসব নয়। ১৭ কোটি মানুষের এই দেশ এখন এসব তরুণ ছাত্ররাই পরিচালনা করে। কিভাবে ছাত্ররা নতুন এক বাংলাদেশ গড়ে তুলতে চায় তা উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে। সেই বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছেন তামান্না মিনহাজ। ছাত্রদের বিপ্লব দেশকে মুক্ত করেছে স্বৈর শাসকের লোহার শিকল থেকে। দেশের উপর শেখ হাসিনার নিয়ন্ত্রণ এককভাবে চেপে বসেছিল। বিরোধী দলগুলোকে আগেই নেতৃত্ব শূন্য করে ফেলেছিলেন তিনি। ফলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবার পর ক্ষমতার শীর্ষে এক ধরনের শূন্যতার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে দেশের সংখ্যালঘুদের উপর হামলার চেয়েও বেশি ছড়ায় আতঙ্ক। থানা ছেড়ে পালিয়ে যায় পুলিশ সদস্যরা। শিক্ষার্থীদের আন্দোলনের সময় ন্যাক্কারজনক ভূমিকা পালনের জন্য প্রতিহিংসার ভয়ে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যই কাজ করেননি। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা পরিচালনা করছে শিক্ষার্থীরা। এই ঘনবসতিপূর্ণ শহরের রাস্তাগুলোতে যানবাহনের লাইসেন্স পরীক্ষা থেকে শুরু করে মোটরসাইকেলের আরোহীদের হেলমেট পরার শিক্ষাও দিচ্ছে তারা। শাস্তিও দিচ্ছে। উল্টো রাস্তায় চলাচলের জন্য ১ ঘন্টা দাঁড় করিয়ে রাখা আর সিট বেল্ট না বাঁধার জন্য ৩০ মিনিট। ট্রাফিকের কাজে এক ছাত্রীকে দেখা গেল, বয়স ১৬-র বেশি নয়। প্রতি মুহূর্তে আওয়াজ তুলছে, ভাইয়া ফুটপাত ব্যবহার করুন, হেলমেট পরুন। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের বহনকারী গাড়িকেও থামিয়ে দেয় এক কিশোর, বয়স হয়তো টেনে টুনে ১২। ড্রাইভিং লাইসেন্স দেখার বায়না ধরে সে। শহরের আরেক প্রান্তে সালমান খান নামে ১৭ বছর বয়সী এক তরুণ দায়িত্ব পালন করছে। সঙ্গে আরও দুজন। বেশ বিলাসবহুল কয়েকটি গাড়ি দাঁড় করিয়ে রেখেছে তারা। তার কাছে জানতে চাওয়া হয়েছিল কি খুঁজছে এসব গাড়িতে। উত্তরে জানল, কালো টাকা। হাসিনার সিনিয়র কর্মকর্তারা পালাচ্ছে, তাদের সবার কাছে বস্তা ভরা টাকা রয়েছে। গণভবনের সামনের রাস্তায় ট্রাফিকের ডিউটি দিচ্ছিল এক ছাত্রী। কোন এক ফাঁকে একটা চেয়ারে বসে পড়ে সে। ফোনে কারোর সঙ্গে কথা বলছিল অনর্গল। এক সেনা কর্মকর্তা তার দিকে এগিয়ে গিয়ে কিছু একটা বলার চেষ্টা করলেন। তর্জনীর ইশারায় তাকে থামিয়ে দিল ওই ছাত্রী। এই ঘটনা থেকে বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। এই শিক্ষার্থীদের নির্দেশনা দিয়ে নিয়ন্ত্রণ করে দেশ পরিচালনা খুব একটা সহজ কাজ নয়। ৮৪ বছর বয়সী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত যোগ্য এবং বিচক্ষণ ব্যক্তি, কিন্তু তিনি রাজনীতিক নন। শিক্ষার্থীদের পরবর্তী প্রজন্মকে তিনি কতটা ধারণ করতে পারেন তা দেখার প্রশ্ন রয়েছে। দায়িত্ব নেয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তরুণরা চাইছে বলেই আমি এসেছি। আমি ওদের লক্ষ্য অর্জনে সহায়তা করব। এটা আমার স্বপ্ন নয়, ওদের স্বপ্ন। এই বিপ্লবের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। আন্দোলন চলাকালে তাকে ২ বার তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। চোখ বেঁধেও রাখা হয়, নির্যাতনও চালানো হয়। জনতার চাপে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপরই তীব্রতর আন্দোলন শুরু হয়। পদত্যাগ করে পালিয়ে যান হাসিনা। তবে এসব প্রক্রিয়ার মধ্যে থেকেও নাহিদ বলছিলেন, তারা ঠিক তৈরি ছিলেন না। হাসিনার পদত্যাগের পর তারা বুঝতে পারেন, এবার মানুষ তাদের কাছ থেকে শুনতে চাইছে, দেশ এবার কোন পথে, দেশ কি করে চলবে, সরকার কি গঠন করা হবে, কি করে সেই সরকার পরিচালিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে দাঁড়িয়ে এক সাক্ষাৎকারে এসব কথা বলছিলেন তিনি। নাহিদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার দ্বিতীয় নেতা আসিফ মাহমুদ ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদে জায়গা করে নেন। আসিফ দেখছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আর নাহিদ তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। বিধির বিচার বড় অদ্ভুত। মাত্র গত মাসেই আন্দোলন দমানোর জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন শেখ হাসিনা। নাহিদ অবশ্য বিষয়টিকে দেখছেন কাকতালীয় হিসেবে। এখনও ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন দেখেন এসব তরুণ তুর্কিরা। এক সপ্তাহ পার হয়ে গেলেও দেশ থেকে এখনও অস্থিরতা পুরোপুরি কাটেনি। তরুণ দলের আরেক তরুণ নেতা মাহফুজ আনাম বলছিলেন, ৩টি মূলনীতির উপর ভিত্তি করে দেশ গঠন করতে চান তারা: মর্যাদা, সহমর্মিতা এবং দায়বদ্ধতা। তিনি বলেন, আমরা একটি সমন্বিত পরিবর্তন চাই। এমনভাবে এই পরিবর্তন আনতে হবে যেন ভবিষ্যৎ সরকারগুলো গণতান্ত্রিক এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বাধ্য হয়। তারা চান দেশকে অবশ্যই সহিংসতার বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে। শুধু তাই নয়, যেভাবে দেশ চলছে স্বাধীনতার পর থেকে, তারা তেমন দেশও আর দেখতে চান না।
দুটি পরিবারতান্ত্রিক দলের হাতে দেশ বন্দী হয়ে গেছে। শিক্ষার্থীরা তৃতীয় শক্তি নিয়ে উদ্বিগ্ন। জামাত ইসলামী হাসিনা ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে এই দলটিকে নিষিদ্ধ করেছিলেন। দ্বিদলীয় পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হতে চান শিক্ষার্থীরা। ইসলামপন্থীদের খপ্পরেও পড়তে চান না তারা। মাহফুজ আনাম বলেন, এই প্রজন্ম সত্যিকার অর্থেই পরিবর্তনের প্রত্যাশী। কারো পরিবার ইতিহাস বা কিছু গর্বের মধ্যে আটকে থাকতে চায় না। তবে আগামীর যে কোনো পরিকল্পনা করার আগে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করা অত্যন্ত জরুরি। এক অদ্ভুত বাস্তবতার মুখে রয়েছে দেশ। সেনাবাহিনীর অতীত নিষ্কলঙ্ক নয়, পুলিশের সুরক্ষায় তাদের মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণের সময় অতিরিক্ত শক্তি প্রয়োগের কারণে পুলিশের উপর মানুষের ক্ষোভ রয়েছে। সে সময় বহু পুলিশ সদস্য হতাহত হন। ফলে তাদের অনেকের মধ্যেই চাকরিতে ফেরার ব্যাপারে ভীতি কাজ করছে। থানা পাহারা দেয়া এক সেনা কর্মকর্তার পাশে পালিয়ে যাওয়ার পুলিশদের বহু ব্যাচ পড়ে থাকতে দেখা যায়। ভাবলেশহীন চেহারায় থানা পাহারা দিচ্ছিলেন এই সেনা কর্মকর্তা। একটা পোড়া গাড়ির উপর বসেছিলেন তিনি। পেছনেই থানা, পুরোটাই পুড়ে গেছে। ইট পাথরের কাঠামোটা দাঁড়িয়ে আছে মাত্র। এক ব্যক্তি এলেন থানায়, মুখে শুকিয়ে যাওয়া আঘাতের চিহ্ন। তিনি বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে এসেছেন। বলছিলেন কোর্টে যাবার পথে হামলার শিকার হয়েছেন তিনি। থানার এক কর্মকর্তা মাসুদ রানা তাকে জানান, পুলিশ স্টেশন তখনও কাজ করা শুরু করেনি। তাদের পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব না। একটা খাতায় ওই ভুক্তভোগীর নাম পরিচয় লিখে অভিযোগটি দিয়ে চলে গেলেন। সেনা কর্মকর্তা জানান, পুলিশকে নিরাপত্তা দেয়াই তাদের প্রধান কাজ। এক নারী থানায় এসেছিলেন সেনাবাহিনীর কাছে সাহায্য চাইতে। মাদকের মামলা থেকে ছেলেকে বাঁচাতে পুলিশকে 4 লাখ টাকা দিয়েছিলেন তিনি। এখন সেই টাকা ফেরত চান। এ কারণেই সাহায্য চাইতে এসেছেন। অন্তর্বর্তী সরকার পুলিশকে কাজে ফেরাতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশকে নিয়ে যে তিক্ততা ছড়িয়ে পড়েছে তাও কমাতে চান তারা। পুলিশের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে, পাল্টে যাচ্ছে তাদের ইউনিফর্মও। পরিবর্তন এসেছে অনেক ক্ষেত্রেই। 18 বছর বয়সে ক্যাডেট তাহিয়া রাস্তায় ট্রাফিকের কাজ করছে, সঙ্গে আরও কয়েকজন তরুণী। পাশের ফুটপাতে দাঁড়িয়ে আছেন মধ্যবয়সী এক ভদ্রলোক। মাঝে মাঝে একটি পানির বোতল বের করে তাহিয়ার দিকে এগিয়ে দিচ্ছেন। এই ভদ্রলোক তাহিয়ার বাবা। তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল কি করেন তিনি। প্রথম দিকে এড়িয়ে গেলেও পরে ফিসফিস করে উত্তর দিলেন তিনি এবং তার স্ত্রী পুলিশের কনস্টেবল। দুই ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে আছে অন্তর্বর্তী সরকার। প্রথমত আইন শৃঙ্খলা, আর দ্বিতীয়ত অর্থনীতি। উপদেষ্টারা জানেন তাদের হাতে সময় খুব কম। এর মধ্যেই তাদের কাজ করে দেখাতে হবে। রাজনৈতিক দলগুলো সংস্কার নয়, নির্বাচন চায়। একই কথা প্রযোজ্য তাদের সমর্থনকারী ব্যবসায়ীদের ক্ষেত্রেও। জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি তারা কোনোভাবেই মেনে নিতে রাজি নয়। তবে অন্তর্বর্তী সরকার মনে করে তাদের হাতে একটি ট্রাম্প কার্ড রয়ে গেছে, সেটি জনতার সমর্থন। যে সমর্থনের কারণে 15 বছর ধরে কাঁধের ওপর চেপে বসা স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে। দলগুলোর প্রতি সাধারণ মানুষের সমর্থন এত বেশি নয়। তরুণ নেতা মাহফুজ আনাম বলেন, আমরা এক্ষুনি বাড়ি ফিরে যেতে পারি, তাহলে দেশে আর কোনো পরিবর্তন আসবে না, কিন্তু আমরা তাদেরই ছাড় দেব না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।